বাংলাদেশ ছাত্রলীগের কর্মীদের প্রতি আহ্বান থাকবে এবং বাংলাদেশ ছাত্রলীগের কর্মীরা ইতিমধ্যে যে লড়াইয়ের সূচনা করেছে, যে আমাদের গণতান্ত্রিক লড়াই শুধুমাত্র আমাদের সাংগঠনিক বিষয় আশয়ের মধ্যে আমরা সীমাবদ্ধ নই। আমাদের গণতান্ত্রিক লড়াইয়ের মাধ্যমে বাংলাদেশের জনগণের মৌলিক মানবাধিকার প্রতিষ্ঠা করা, ব্যক্তি স্বাধীনতা প্রতিষ্ঠা করা, ধর্মীয় স্বাধীনতা প্রতিষ্ঠা করা, সংগঠন করার স্বাধীনতা প্রতিষ্ঠা করা, জনগণের যে মর্যাদা রয়েছে, আত্মমর্যাদা রয়েছে, যেটির মাধ্যমে গণতান্ত্রিক বাংলাদেশের পথযাত্রাটি আরো দৃঢ় হবে, সেটি পুনরুদ্ধার করেই বাংলাদেশ ছাত্রলীগের লক্ষ্য। এবং আমাদের সামনে অনেকবারই আমাদের ইতিহাসের বাঁকে বাঁকে আমাদের আজকে বাধা এসেছে, বিপদ সংকুল পথ এসেছে। বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা কিন্তু সমস্ত প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করে বিজয়ীর বেশেই বাংলাদেশের জনগণকে অনেক কিছুই উপহার দিয়েছে। স্বাধীনতা আন্দোলনে সফল হয়েছে, হানাদার বাহিনীকে পরাজিত করেছে, লড়াই সংগ্রাম করেছে। আজকে আমরা মনে করি যে আমাদের বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে আন্দোলন গড়ে তুলে গণতন্ত্রের প্রত্যাবর্তন বাংলাদেশে সুনিশ্চিত করবে, মৌলিক অধিকার বাংলাদেশের জনগণের কাছে ফিরে দেবে এবং জনগণের ম্যান্ডেট প্রাপ্ত রাষ্ট্র পরিচালনা করবে। এটি বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা নির্ধারণ করবে। ইতিহাসের যে মুহূর্ত বাস্তবতা আমরা রয়েছি, সামরিক স্বৈর শাসকদের বিরুদ্ধে আমরা আন্দোলন গড়ে তুলেছি এবং আমরা সফল হয়েছি। আজকে ওই ফ্যাসিস্ট স্বৈর শাসকের বিরুদ্ধে আমাদের লড়াই কোনো কিছুই এই সরকারের ক্ষেত্রে নেই। এই আমরা বঙ্গবন্ধুর কন্যা দেশরত্ন শেখ হাসিনার হাত ধরে আমরা বাংলাদেশে তো একটা অভূতপূর্ব উন্নতি আমরা করেছিলাম। এটি তো শুধুমাত্র আওয়ামী লীগের অর্জন, শেখ হাসিনার অর্জন শুধু তাই নয়, এটি সার্বিকভাবে বাংলাদেশের সামষ্টিক অর্জন। টানা 15 বছরে আমরা 400 কোটির অধিক বই শেখ হাসিনা সরকার প্রদান করতে পেরেছে। সেটি প্রাথমিক স্কুল হোক, উচ্চ মাধ্যমিক হোক, এবতেদায়ী মাদ্রাসা হোক, ইংলিশ ভার্সনের শিক্ষার্থী হোক, যারাই আমাদের ন্যাশনাল কারিকুলামের আওতায় ছিল সবাই বছরের প্রথম দিনে বই পেয়েছে এবং প্রত্যেক বছরই সেটি কম বেশি 40 কোটির অধিক বই। এবং 1 জানুয়ারি যেটি আমরা বই উৎসব হিসেবে চালু করেছিলাম, এটি অত্যন্ত আনন্দদায়ক দিন ছিল এবং এটির মাধ্যমে বাংলাদেশে কিন্তু সার্বজনীন শিক্ষার হার সেটি বেড়েছে, সাক্ষরতার হার বেড়েছে, মেয়েদের শিক্ষায় অংশগ্রহণ বেড়েছে, ঝরে পড়ার হারটি কমেছে এবং যারা প্রান্তিক নিম্নবর্গীয় মানুষ, সাধারণ খেটে খাওয়া মানুষ, তাদের সন্তানদের শিক্ষার সুযোগের সক্ষমতা বেড়েছে। অথচ এই সরকার শিশুদের মুখে যে হাসিটুকু ফেটা, সেটি এই সরকারের কাছে শিশুরাও যে নিরাপদ নয় তার প্রমাণ কিন্তু এটি। আজকে আমরা এখানে 8 জানুয়ারি আলোচনা করছি, তারা মুখে বলছে 10-11 কোটি, 10-11 কোটিও পাঠায়নি। আমরা ভেতরে যেটুকু জানি যে এখানে 4-5 কোটির বই, সেটিও ভুলে ভরা বই। সেখানে পাঠ্যপুস্তকে কি ধরনের ভুলভ্রান্তি দ্বারা করেছে, কোথাকার সাল কোথায় মিলিয়েছে, কোন লেখকের বই, লেখকের লেখা বই, গদ্য, কবিতা এসব বাদ দিয়েছে। এসব তো বাদই দিলাম, শিক্ষা উপদেষ্টা, এই অবৈধ সরকারের শিক্ষা উপদেষ্টা, তিনি বলছেন যে কবে বইগুলো শিক্ষার্থীদের কাছে পৌঁছাবে তিনি জানেন না। আমরা কিন্তু সবখানেই বাচ্চাদের সবারই মন খারাপ। মানে 1 জানুয়ারি গোটা বাংলাদেশের সমস্ত ছোট ছোট বাচ্চা, ছোট ছোট ছেলে মেয়ে, ফুলের মতো সুন্দর মিষ্টি মিষ্টি ছেলেমেয়েরা, রাজনৈতিক ভাবে যদি বলি সেটি তো অরাজনৈতিক, অবৈধ, অগণতান্ত্রিক, বেআইনি, জবরদখলকারী, এসব কথা তো বাদই দিলাম। ছেলেমেয়েরা, আমাদের তরুণ প্রজন্ম, তারা কি বলছে? তারা এই সরকারকে নিয়ে বলেছে, কেউ বলেছে এনজিওগ্রাম সরকার, কেউ বলেছে বেসরকারি সরকার। এবং বাস্তব কথা হচ্ছে শিক্ষা ব্যবস্থা এই পাঠ্যপুস্তকের বিষয়ের আগেও যদি আমরা তাকাই তাহলে দেখবো যে এই সরকার এমন একটি সরকার যে সরকার এইচএসসি পরীক্ষা নেওয়ার ক্যাপাসিটি পর্যন্ত নেই। তারা এইচএসসি, তারা কি সংস্কার কি করেছে? এইচএসসি পরীক্ষা নেয়নি এবং তাদেরকে সবাইকে অটো পাস ব্যবস্থা করে দিয়েছে। এক অর্থে এই সরকার হচ্ছে এইচএসসি ফেল সরকার। তো এই সরকার প্রত্যেকটি ক্ষেত্রেই আমাদের এই পরীক্ষা গ্রহণ করা, বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার পরিবেশ রক্ষা করা, শিক্ষকেরা ক্লাস গ্রহণ করতে পারছে না। আজকে এই সরকারের কাছ থেকে আপনি জানেন যে বাংলাদেশের প্রত্যেকটি স্কুলের প্রধান শিক্ষক, প্রিন্সিপাল, স্বাধীনতা হোক, রাজনৈতিক স্বাধীনতা হোক, পছন্দ হোক, গণতান্ত্রিক মতামত হোক, সেটির কারণে তার আজকে ক্লাস পরীক্ষা নেওয়ার সুযোগ নেই। তো গোটা বাংলাদেশেই তো এক ধরনের ফ্যাসিস্ট রাষ্ট্র কাঠামো সার্বিকভাবে গড়ে উঠেছে। আর এটি বাংলাদেশের মানুষের কাছে তাদের এই কথাগুলো যে হাস্যকর এবং বাংলাদেশের মানুষ যে প্রচন্ড ক্ষোভে ফেটে পড়ছে তার প্রমাণিত এটি। আজকে তারা এই ধরনের কথাবার্তা বলছে, নিজেদের ব্যর্থতা তারা ঢাকার জন্য এমন কোন মিথ্যা নেই যেটির দ্বারা আশ্রয় গ্রহণ করছে না। এক ধরনের কল্যাণধর্মী রাষ্ট্রের উপযোগী ব্যবস্থা আমরা চালু করতে পেরেছি দক্ষতার সঙ্গে, ধারাবাহিকভাবে এবং একেবারে জনকল্যাণমুখী একটি ব্যবস্থা বাংলাদেশে বাস্তবায়িত হয়েছে এবং সেটি আজকে এই সরকার, এই তথাকথিত সরকার, তারা আজকে সেটিকে আমাদের একটি রাষ্ট্রীয় অর্জন, আমাদের একটি জাতীয় অর্জনকে তারা ধূলিসাৎ করে দিয়েছে। শেখ হাসিনা সরকারের সাফল্যের অন্যতম একটি স্মারক হচ্ছে পিএসসি প্রতিষ্ঠান হিসেবে দাঁড় করানো। কারণ এর আগে পিএসসি একটি ভঙ্গুর প্রতিষ্ঠানে পরিণত হয়েছিল।
পিএসসি এমন একটি প্রতিষ্ঠানে পরিণত হয়েছিল যারা 4 বছরে একটা ফিফা ওয়ার্ল্ড কাপ হয়, 4 বছরে একটা বিসিএস ও হতে হয়নি। এবং সেই একবার বিসিএস নিতে গিয়ে কতবার প্রশ্নপত্র ফাঁস হয়েছে, মৌখিক প্রিলিমিনারি পরীক্ষা হয়ে গেলে লিখিত পরীক্ষা কিভাবে বাতিল হয়ে গেছে, এবং ছাত্র দলের ক্যাডার কিভাবে বিসিএস ক্যাডার হয়েছে, এসব তো বাংলাদেশের মানুষের কাছে জাজল্যমান ভাবে প্রমাণিত হয়েছে। এরপরে 2008 সালে শেখ হাসিনা সরকার ক্ষমতায় আসার পরে টানা প্রত্যেক বছরই বিসিএস পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে, প্রত্যেকটি দক্ষতা যোগ্যতা মেধার ভিত্তিতে অনুষ্ঠিত হয়েছে, এবং পিএসসি প্রতিষ্ঠান হিসেবে যে সক্রিয়তা স্বাতন্ত্র্য সেটি কিন্তু পরিস্ফুটিত হয়েছে। যে কারণে এই যে কোটা সংস্কার আন্দোলনের যে জনপ্রিয়তা, এই জনপ্রিয়তার অন্যতম ভিত্তি কিন্তু ছিল যে সরকারি চাকরির প্রতি ছেলে মেয়েদের আগ্রহ বেড়েছে, কারণ মেধাবী শিক্ষার্থীদের জন্য একটি দুয়ার উন্মোচিত হয়েছিল, এবং দক্ষতা যোগ্যতার ভিত্তিতে সেখানে পরীক্ষায় সুযোগ পাওয়ার বিষয়টি ছিল বলেই কিন্তু সরকারি চাকরির আগ্রহ বাড়ার এটি একমাত্র কারণ নয়, এটি অন্যতম একটি কারণ। অথচ আজকে এই পিএসসি কে কোন পর্যায়ে নিয়ে আসা হয়েছে? পিএসসি তে যিনি ব্যর্থতার দায়ে যাকে পদত্যাগ করতে হয়েছে, যাকে প্রশ্নপত্র ফাঁসের দায়ে যিনি অভিযুক্ত ছিলেন, তাকে কিন্তু সরকার নির্বাচন কমিশনের সার্চ কমিটিতে বসিয়েছে। তো এক ধরনের প্রমোশন তাকে দিয়েছে। আবেদ আলী প্রসঙ্গেই যদি আসে, আজকে আমি যার কথা বললাম, পিএসসি যিনি চেয়ারম্যান ছিলেন এবং যার সঙ্গে পিএসসি প্রশ্নপত্র ফাঁস হয়েছে, তার সঙ্গে কিন্তু আবেদ আলীর ঘটনাটি সম্পৃক্ত রয়েছে, যদিও এটি উন্মোচিত হয়েছে পরবর্তীতে। এবং সর্বশেষ বিসিএস প্রশ্ন ফাঁসের যে বিষয়টি, সেটি নিয়েও কিন্তু পিএসসি তদন্ত করেছে, এই পিএসসিও তদন্ত করেছে, এবং সেখানকার রিপোর্ট কি সেটাও কিন্তু সবার জানা। সার্বিকভাবে কিছু তো অবশ্যই শতভাগ সফল সেটি তো নয়, সব কিছু ত্রুটি বিচ্যুত রয়েছে, কিন্তু সার্বিকভাবে যেমন সময়টি অনেক বেশি লাগছিল, 3-4 বছর পরে চূড়ান্ত ভাবে চাকরিতে যোগদান করতে হচ্ছিল, এই বিষয়গুলো রয়েছে। কিন্তু সার্বিকভাবে বর্তমানে পিএসসির অবস্থা যদি দেখি, আরেকটি বিষয় হচ্ছে যে দেখুন, সেটি হচ্ছে যে আমাদের এই পিএসসি তে সবার চাকরি, বাংলাদেশের নাগরিক হিসেবে সবার চাকরি পাওয়ার অধিকার রয়েছে, সে যদি পরীক্ষায় উত্তীর্ণ হয়, যোগ্যতা এবং দক্ষতার সাক্ষ্য রাখে। আজকে গত 15 বছরে এই ভেরিফিকেশনের কারণে বাতিল হওয়া যতজন না বাতিল হয়েছে, তার চেয়ে এক বিসিএস এ, তারা 43তম বিসিএস এ, আপনি জানেন যে প্রায় 250 জনের মতো শিক্ষার্থী, শুধুমাত্র তার হয়তো রাজনৈতিক পরিচয় রয়েছে, তার হয়তো একটা গণতান্ত্রিক মতামত রয়েছে, কিংবা সে হয়তো বাংলাদেশ ছাত্রলীগের কর্মীও নয়, কিন্তু বাংলাদেশ ছাত্রলীগের কর্মীদের সঙ্গে একটা বন্ধুত্ব